হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হিউম্যান ফিজিওলজি স্টার্ট করছি। আজকে আমরা পড়বো খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এটা হিউম্যান ফিজিওলজির অর্থাৎ নিটের সিলেবাস অনুযায়ী যেটা 5th ইউনিট, তার ফার্স্ট চ্যাপ্টার। আমরা জানি নিটের 720 নম্বরের মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360 মার্কস। তাহলে এনসিআরটি থেকে আমাদের ভালো করে লাইন বাই লাইন পড়ে এনসিআরটি থেকে আমাদের এই 360 স্কোর করতেই হবে। আমরা জানি বায়ো বিল্ডস নিট, think bio crack NEET, bio leads to NEET, master bio excel in NEET and ultimately NEET success guaranteed। চলো আমরা আজকে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস খুব মন দিয়ে শুরু করি এবং এমনভাবে পড়বো যাতে এখান থেকে কোনো কোশ্চেন এলে আমাদের বাদ না পড়ে যায়। তাহলে দেখো, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস বেসিক্যালি ডিপেন্ডস অন টু থিংস। ওয়ান ইজ লেভেল অফ অর্গানাইজেশন অফ দ্য অ্যানিমালস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য হ্যাবিটেট। আমরা জানি in case of lower invertebrates, exchange of gases occur by means of simple diffusion. In case of sponges, coelenterids and flatworms. আর্থওয়ার্মদের ক্ষেত্রে কি হয়, এদের এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয় ময়েস্ট স্কিন বা কিউটিক্যাল দিয়ে। ইনসেক্টের ক্ষেত্রে ট্রাকিয়াল টিউবস থাকে। অ্যাকোয়াটিক আর্থ্রোপডসরা গিলসের মাধ্যমে রেসপিরেশন করে, বা মোলাস্ক এবং অ্যাকোয়াটিক আর্থ্রোপডস এবং অ্যাকোয়াটিক মোলাস্ক দুজনেই গিলসের মাধ্যমে রেসপিরেশন করে। এটা একটা ভাস্কুলারাইজড স্ট্রাকচার এবং এদের গিলসের মাধ্যমে রেসপিরেশনকে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন বলা হয়। টেরেস্ট্রিয়াল যেটা অ্যানিমালস, তারা কি লাংসের মাধ্যমে রেসপিরেশন করে, এটা একটা ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার। তাহলে ভার্টিব্রেটসের ক্ষেত্রে আমরা দেখছি ফিশ আছে, আর ফিশরা হচ্ছে অ্যাকোয়াটিক মেনলি, তারা গিলসের মাধ্যমে রেসপিরেশন করে। আর অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, অ্যাভিশ ম্যামালস দেখা যায় এরা লাংসের মাধ্যমে রেসপিরেশন করে। তাহলে ফ্রগের বডিতে আমরা কি দেখতে পাচ্ছি, স্কিন আছে আর লাংস আছে। স্কিনটা হচ্ছে কিউটেনিয়াস স্ট্রাকচার আর লাংস হচ্ছে পালমোনারি স্ট্রাকচার। তাহলে আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা পেয়ার অফ নস্ট্রিলস থাকছে, যেটা ন্যাসাল প্যাসেজের মধ্যে দিয়ে ন্যাসাল চেম্বারে আসবে। তারপরে রয়েছে ফ্যারিংস। ফ্যারিংসটা একটা কমন প্যাসেজ যেখান দিয়ে ফুড আর এয়ার পাস করতে পারে। আচ্ছা, এই ন্যাসাল চেম্বারের মধ্যে হেয়ার থাকে যেটা ফিল্ট্রেশনে হেল্প করে। ন্যাসাল কঞ্চি আছে যেটা হিউমিডিফিকেশন করে, এবং অলফ্যাক্টরি মেমব্রেন আছে যেটা কন্ডিশনিং করছে বা স্মেলের জন্য হেল্প করছে। আচ্ছা, এই ফ্যারিংসটার আবার দুটো পার্ট আছে, আমরা জানি ন্যাসোফ্যারিংস আর ওরোফ্যারিংস, আর হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে ন্যাসোফ্যারিংসের মধ্যে দিয়ে এয়ার পাস করে, ওরোফ্যারিংসের মধ্যে দিয়ে বোথ এয়ার অ্যান্ড ফুড পাস করে, আর ল্যারিঙ্গোফ্যারিংসটা বেসিক্যালি একটা ল্যারিংসের মতো একটা স্ট্রাকচার। এটা একটা সাউন্ড বক্স বলা হয়, এর মধ্যে ভোকাল কর্ডস থাকে। এটা একটা 9টা কার্টিলেজিয়াস স্ট্রাকচার, আমাদের তার মধ্যে 3টে পেয়ার্ড মাসেলস আর 3টে পেয়ার্ড কার্টিলেজ আর 3টে আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। তাহলে এই ল্যারিংস, তার এপিগ্লটিস আছে বা গ্লটিস আছে। তাহলে এপিগ্লটিসের কাজ প্রিভেন্ট এন্ট্রি অফ ফুড পার্টিকেলস ইনটু দ্য উইন্ড পাইপ। তাহলে এই উইন্ড পাইপের ওপরের দিকে গ্লটিসটা থাকছে। আচ্ছা, এরপরে কি বলছি, ভয়েস বক্স বা ল্যারিংস যেটা বললাম, সেটা আফটার পিউবার্টি বয়েজের ক্ষেত্রে কি হয়েছে, এটা ডিউ টু মোর টেস্টোস্টেরন হরমোন, এই ভোকাল কর্ডটা ঠিক হয়ে যায় বা এনলার্জ হয়ে যায় এবং লো পিচড সাউন্ড তৈরি করে। আর গার্লসের ক্ষেত্রে টেস্টোস্টেরনটা কমে যায় আফটার পিউবার্টি, সেই জন্য এটা তোমার ভোকাল কর্ডটা থিন আর স্মল হয়ে যায় এবং সেটা হাই পিচ সাউন্ড তৈরি করে। তাহলে আমরা ট্র্যাকিয়ার ক্ষেত্রে কি দেখছি, যে উইন্ড পাইপ দেখা যায়। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচারাল টিউব মিড অফ থোরাসিক ক্যাভিটিতে আছে। ইট ইজ সারাউন্ডেড বাই সি-শেপড কার্টিলেজিনাস রিংস হুইচ প্রিভেন্ট টু কোলাপস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাইটাল প্লিউরা আছে একদম বাইরের দিকে, আর ভেতরের দিকে রয়েছে ভিসেরাল প্লিউরা লাংসের মধ্যে। দ্য কন্ট্যাক্ট উইথ থোরাসিক ক্যাভিটি এটা থাকছে। আচ্ছা, এখানে বলছে যে তোমার প্লিউরাল ক্যাভিটি যেটা আছে তার মধ্যে একটা প্লিউরাল ফ্লুইড থাকে। এই প্লিউরাল ফ্লুইডের কাজ হচ্ছে এটা ফ্রিকশনটাকে রিডিউস করে। আচ্ছা, সুপিরিয়ার লোব, আর ওপরে লাংসের ওপরের লোবটাকে বলে সুপিরিয়ার লোব, নিচের লোবটাকে বলে ইনফিরিয়ার লোব। আচ্ছা, এখানে এই যে এই আর লাংসের নিচে রয়েছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা হচ্ছে তোমার একটা ডোম শেপড একটা স্ট্রাকচার, ডোম শেপড একটা কার্টিলেজিনাস রিং বলতে পারো। আচ্ছা, এই লাংসের মধ্যে দিয়ে যেটা মাঝখানে যে উইন্ড পাইপটা গেছে সেটা হচ্ছে ট্র্যাকিয়া, সেটা বাইফার্কেট করে। তাহলে বাইফার্কেট করে দুটো প্রাইমারি ব্রঙ্কাস তৈরি করে, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাই, তারপর টার্সিয়ারি ব্রঙ্কাই তৈরি হয় এবং ইনিশিয়াল ব্রঙ্কিওলস তৈরি করছে এবং টার্মিনাল ব্রঙ্কিওল তৈরি করে। তাহলে প্রত্যেকটা এরকম অ্যালভিওলাইয়ের মধ্যে যে প্রত্যেকটা ব্রঙ্কিওল এবং থিন ইরেগুলার ওয়াল একটা ভাস্কুলারাইজ ব্যাগ তৈরি করছে, যেটাকে আমরা অ্যালভিওলাই বলতে পারি। এরপর কি বলছি, যে লাং যেটা একটা ব্রাঞ্চিং নেটওয়ার্ক তৈরি করেছে, যার মধ্যে তোমার এই ব্রাঞ্চিং নেটওয়ার্কটাতে রয়েছে ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাই। তাহলে এক্সটার্নাল নস্ট্রিল যেটা টার্মিনাল ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, কন্ডাক্টিং রিজিয়ন রয়েছে ট্রান্সপোর্ট অফ এয়ার
অ্যালভিওলার মধ্যে ফিল্টার এয়ার, হিউমিডিফিকেশন করে, কন্ডিশনিং করে, ব্রিং আউটসাইড এয়ার অ্যান্ড বডি টেম্পারেচারকে মেনটেন করে। আচ্ছা, নাসাল ক্যাভিটি আছে আর বাকাল ক্যাভিটি আছে, যেটা ফ্যারিংসের মধ্যে আসছে। ফ্যারিংসের মধ্যে দিয়ে এসে সেটা দুটো পাশাপাশি টিউব আছে, একটা উইন্ড পাইপ আর একটা ফুড পাইপ। আচ্ছা, অ্যালভিওলাই আর ডাক্ট দুটো মিলিয়ে একটা রেসপিরেটরি এক্সচেঞ্জ পার্ট তৈরি করছে, যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশনে হেল্প করে। আচ্ছা, এনি চেঞ্জ ইন থোরাসিক ভলিউম, চেঞ্জ ইন পালমোনারি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তাহলে লাংসটা হচ্ছে থোরাসিক চেম্বারে আছে ডরসাল, যেটা ভার্টিব্রাল কালাম, ভেন্ট্রালটা হচ্ছে স্টারনাম থাকছে লাংসের। আচ্ছা, ল্যাটারাল পোর্শনে রিব আছে এবং নিচের দিকে ডায়াফ্রাম থাকছে। অ্যালভিওলাই অ্যাকচুয়াল সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, রেসপিরেটরি মেমব্রেন আছে 0.2 to 0.5 মাইক্রোমিটার। আচ্ছা, এর অ্যালভিওলার এপিথেলিয়াম আছে অ্যালভিওলারের চারিদিকে, এটা একটা স্কোয়ামাস এপিথেলিয়াম এবং নিচের দিকে বেসমেন্ট মেমব্রেন দেখা যায়। 300 মিলিয়ন ইন বোথ লাংস অ্যালভিওলাই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, 5 স্টেপস ইন রেসপিরেশন, ব্রিদিং আর পালমোনারি ভেন্টিলেশন। আচ্ছা, এক্সচেঞ্জ অ্যান্ড ডিফিউশন অফ গ্যাস অকার্স অ্যালভিওলার মেমব্রেন। আচ্ছা, তারপর কি বলছে যে ট্রান্সপোর্টেশন অফ গ্যাস ইন দ্য ব্লাড, লাস্টে হচ্ছে ডিফিউশন অফ গ্যাস ফ্রম ব্লাড টু টিস্যু। তারপর কি বলছে অক্সিজেন ইউটিলাইজেশন অ্যান্ড অক্সিডেশন অফ ফুড, এবং এটা অ্যাকচুয়ালি একটা ক্যাটাবলিক রিয়াকশনকে প্রমোট করবে, যেটা সেলুলার রেসপিরেশনে হেল্প করে। আচ্ছা, এরপর কি হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। এয়ার একটা হাই পার্শিয়াল প্রেশারের মধ্যে আছে, সেখান থেকে লো পার্শিয়াল প্রেশারের মধ্যে আসছে। ইন্ডিভিজুয়াল প্রেশার অফ গ্যাস ইন মিক্সচার, এটা থাকছে PO2 বাই PCO2। তাহলে আমরা জানি P হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/V। আচ্ছা, ইন্সপিরেশন কি বলছে, মাসেলের ক্ষেত্রে এটা ডায়াফ্রাম এবং EICM আছে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রয়েছে, সেটা এটা যদি কন্ট্রাক্ট করে তখন এটা তোমার ফ্ল্যাটেন্ড হয়ে যায় রিবসটা, এবং রিবসটা আউটওয়ার্ড বা আপওয়ার্ড মুভমেন্ট করে, ভলিউম অফ থোরাসিক ক্যাভিটিটা বেড়ে যায়, তখন পালমোনারি ক্যাভিটির ভলিউমটা বেড়ে যায়, সেটা একটা প্রেশারটা কমিয়ে দেয় এবং ইনহেলেশন দেখা যায়। ডায়াফ্রামটা তখন ইন্সপিরেশনের সময় ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যাচ্ছে, এর ফলে ভলিউমটা বাড়ছে, প্রেশারটা কমে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ফোর্সড ইন্সপিরেশন আর অ্যাক্টিভ, এটা হতে পারে পরে। তারপর হচ্ছে এক্সপিরেশন, এক্সপিরেশনের সময় ডায়াফ্রাম আর EICM এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এটা কি করছে, রিল্যাক্স করে যায়, তখন এই ডোম শেপ ডায়াফ্রাম এবং রিবস যেটা আছে সেটা ইনওয়ার্ড হয় এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখা যায়। এক্সপিরিয়েন্স, তাহলে ভলিউম অফ থোরাসিক ক্যাভিটি সেটা কমে যাচ্ছে, ডোম শেপ ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যায় এবং পালমোনারি ক্যাভিটির স্পেসটাও কমে যাচ্ছে, তখন এটা প্রেশারটা বাড়ছে এবং এক্সপিরেশন হচ্ছে। আচ্ছা, ফোর্সড এক্সপিরেশনের সময় কি দেখা যায়, অ্যাবডোমিনাল মাসেল এটা অ্যাক্টিভ, এবং এটা যখন অ্যাবডোমিনাল মাসেলটা কন্ট্রাক্ট করে পালমোনারি ভলিউম এবং পালমোনারি ক্যাপাসিটি। আচ্ছা, স্পাইরোমিটার আছে, রাইট ভেন্ট্রিক্যাল, ফাংশনাল রেসিডুয়াল করতে হবে, এবং TLC আছে, ইট ক্যান নট মেজার। আচ্ছা, 150 ml বা 100 ml থাকছে ডেড স্পেস ভলিউম, 350 ml হচ্ছে অ্যালভিওলার ভলিউম, MBR হচ্ছে মাইনিউট ভেন্টিলেশন রেট, যেটা হচ্ছে 500 × 12 মানে 6000 ml পার মিনিট। আচ্ছা, এরপর আমরা একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে IRV, টাইডাল ভলিউম। হচ্ছে তোমার IC হচ্ছে TV প্লাস IRV, EC হচ্ছে TV প্লাস ERV, FRC হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম হচ্ছে ERV প্লাস RV। হ্যাঁ, RV হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেটা এখানে দেখানো হয়েছে 1200 থেকে 1200 অবধি হতে পারে। তাহলে VC সমান TV প্লাস IRV প্লাস ERV, এটা হচ্ছে রেসপিরেটরি ইন্ডেক্স। আর TLC হচ্ছে VC প্লাস RV, আবার VCটা হচ্ছে TV প্লাস IRV প্লাস ERV। এক্সচেঞ্জ অফ গ্যাসেস কি বলছে দেখো, সিম্পল ডিফিউশন, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, সলিবিলিটি অফ গ্যাস বা থিকনেস অফ মেমব্রেন, এগুলো ফ্যাক্টর। তাহলে PO2 যখন প্রেশারটা বেশি থাকছে তখন বাইরে থেকে PO2টা ভেতরে চলে আসছে, এটা চলে আসছে। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে হিমোগ্লোবিন, অ্যাডাল্ট হিমোগ্লোবিন দেখা যায় বা ফিটাল হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়। HbF ইজ মোর হ্যাভ মোর অক্সিজেন অ্যাফিনিটি দ্যান অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, Hb4 প্লাস অক্সিজেন, Hb4O2, Hb4 প্লাস O2 প্লাস O2, Hb4O4, তারপর Hb4O4 প্লাস O2, Hb4O6, এবং আলটিমেটলি Hb4O6 প্লাস O2 তৈরি করবে Hb4O8। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, HbO2 অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। এটা যখন ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন হয় 97% অক্সিজেন হিমোগ্লোবিন দিয়ে যায়, ট্রান্সপোর্টেড হয়, আর 3% হচ্ছে ডিজলভ ফর্ম ইন প্লাজমার মধ্যে দিয়ে যায়। তাহলে আমরা জানি একটা হিমোগ্লোবিন মানে ম্যাক্সিমাম 4টে অক্সিজেনকে বাইন্ড করতে পারে। দিস ইজ কল্ড as the oxygenation of hemoglobin, not the oxidation of hemoglobin. আচ্ছা, ODC হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ কি বলছে, P50 হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন when hemoglobin is 50% saturated, এটা সিগময়েড কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এটা লেফটে শিফট করছে অ্যাসোসিয়েটিং কার্ভ, আর কখনো কখনো এটা রাইটে শিফট করতে পারে, তাই সেটা ডিপেন্ড করে H+ আয়নের কনসেন্ট্রেশন বা অ্যাসিডিটি অফ দ্য সলিউশনের উপরে। হ্যাঁ, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিনকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি এবং অক্সিজেনের পার্শিয়াল প্রেশারকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করেছি। তাহলে আমরা একটা সিগময়েড গ্রাফ পাবো।
আচ্ছা, যে এটা কখন এই গ্রাফটা রাইটে শিফট করবে, যখন P50 বা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কনসেন্ট্রেশনটা বাড়বে, অ্যাফিনিটি টু অফ হিমোগ্লোবিন টু অক্সিজেনটা যখন কমে যাবে, এবং ডিসোসিয়েশন হবে টিস্যুতে, বা PO2টা কমবে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমবে, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বাড়বে, টেম্পারেচার বাড়বে, H+ আয়নের বাড়বে, তোমার এই কনসেন্ট্রেশন বাড়বে, অর্থাৎ পিএইচ সেখানে কম থাকবে, এবং 2-3 বিপিজি যখন থাকবে তখন এটা বেড়ে যাবে। আর যখন লেফটে শিফট করবে তখন যখন এর অ্যাফিনিটি বাড়বে, অ্যাসোসিয়েশন বা অ্যালভিওলাইয়ের ক্ষেত্রে PO2টা বাড়বে, PCO2 কমবে, টেম্পারেচার কমবে, H+ আয়নের কনসেন্ট্রেশন কমবে, অর্থাৎ পিএইচটা বাড়বে। আমরা জানি এটাকে 0 থেকে 14-এর মধ্যে আমরা রাখতে পারি। আর 2-3 বিপিজি যখন কমে যাবে তখন এটা লেফটে শিফট করবে, অর্থাৎ hemoglobin oxygen bind করবে। আচ্ছা, amount of oxygen delivered to tissue, that is 5 ml per 100 ml of blood during resting condition, আর 5 ml টা 15 ml করবে এক্সারসাইজ। solubility of CO2 এটা হবে 20 to 25 more than oxygen। আচ্ছা, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন হচ্ছে 7%, ডিজলভ ফর্ম উইথ প্লাজমা 20 to 25% হচ্ছে হিমোগ্লোবিন থাকবে, যেটা কার্বামিনো হিমোগ্লোবিন, আর 70% হচ্ছে বাইকার্বনেট। আচ্ছা, এরপর যদি টিস্যু থেকে যখন কার্বন ডাইঅক্সাইড আসছে 7%, সেটা ডিজলভ ফর্মে আসবে। এই কার্বনিক অ্যানাইডেজ এনজাইম আছে, সেটা হিমোগ্লোবিনিক অ্যাসিড, এটা বাফার হিসেবে কাজ করবে। তাহলে CO2 plus H2 in presence of carbonic anhydrase enzyme, it will form the H2CO3, সেটা ভেঙে যাচ্ছে H+ আর HCO3 মাইনাসে, সেই H+টা আবার বাইরে বেরিয়ে আসছে, হিমোগ্লোবিনের সঙ্গে লেগে সেটা HHB তৈরি করবে, আর HCO3 মাইনাস প্লাস NaCl এটা তৈরি করবে NaHCO3 প্লাস Cl মাইনাস, এটা একটা বাইকার্বনেট আয়ন হিসেবে এটা কাজ করছে। তাহলে এটা বলছে ক্লোরাইড শিফট হবে, এবং এটা তোমার যখন এই Cl মাইনাসটা যখন আরবিসিতে ঢুকবে তখন সেটাকে আমরা ক্লোরাইড শিফট বলবো, বা এটা প্রথম হামবার্গার, এটা প্রথম অবজার্ভ করেছেন, এটা হামবার্গার ফেনোমেনা বলা হয়। আচ্ছা, হ্যালডেন এফেক্ট কী হবে? হ্যালডেন এফেক্টটা হবে ব্লাড ক্যাপিলারির মধ্যে, অ্যালভিওলার ব্লাড ক্যাপিলারির মধ্যে, যখন CO2 আর H2 রিয়াক্ট করে H2CO3 তৈরি করবে, সেই H2CO3 আবার ভেঙে গিয়ে H+ আর HCO3 মাইনাস তৈরি করবে, সেই H+টা আবার হিমোগ্লোবিনের সঙ্গে লেগে HHB তৈরি করবে, সেটা বাইরে থাকবে, এবং NaHCO3টা আবার যখন Na+ আর HCO3 মাইনাস তৈরি করবে, সেটা আবার HCO3টা আবার ভেতরে ঢুকে যাবে, এবং Cl মাইনাসটা বেরিয়ে আসবে, এটাকে রিভার্স ক্লোরাইড শিফট বলে, এবং এটা প্রথম সায়েন্টিস্ট হ্যালডেন ডিসকভার করেছেন বলে এটাকে বলা হয় হ্যালডেন এফেক্ট। আচ্ছা, বোর এফেক্ট। বোর এফেক্ট টিস্যুতে দেখা যায় যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কম এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি। আর হ্যালডেন এফেক্ট দেখা যায় অ্যালভিওলাইতে, যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ CO2 ট্রান্সপোর্টেড দ্যাট represents 4 ml per 100 ml of blood to the alveoli। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট কম্বিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড হবে, এবং এটা তৈরি করছে HbCO বা কার্বক্সি হিমোগ্লোবিন, এবং হাইপক্সিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ক্ষেত্রে আমরা কি রিয়াকশন দেখলাম? তাহলে CO2 প্লাস H2O ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানাইড্রেট, যেটা তৈরি করছে H2CO3, আবার কার্বনিক অ্যানাইড্রেটটাকে ভেঙে দিয়ে H+ আর HCO3 মাইনাস তৈরি করবে। তাহলে এভরি 100 ml of deoxygenated blood delivers approximately 4 ml of CO2 to the alveoli। আচ্ছা, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের ক্ষেত্রে কী হবে? দ্য রোল অফ অক্সিজেন ইন দি রেগুলেশন অফ রেসপিরেটরি রিদম ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা তৈরি করছে, এটা এই যে inspiration and thereby a chemosensitive area is situated adjacent to the rhythm center, which is slightly sensitive to CO2 and hydrogen ions. Increase in the substance can activate the center, which in turn can signal the rhythm center to make necessary adjustment in the respiratory process, by which these substances can be eliminated। আচ্ছা, এরপর আমরা দেখি যে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ক্ষেত্রে যে ডিসঅর্ডারগুলো হতে পারে। অ্যাজমা হচ্ছে একটা অ্যালার্জিক কন্ডিশন। ইট ইজ এ প্রসেস where difficulty in breathing causing sneezing due to inflammation of bronchus and bronchioles. Emphysema is a chronic disorder in which alveolar valves are damaged, due to which respiratory surface is decreased. One of the major causes of this is cigarette smoking. তাহলে occupational respiratory disorder in certain industries, especially those involving grinding or stone breaking, so much dust is produced that the defense mechanism of the body cannot fully cope with the situation. So long exposure can give rise to inflammation, leading to fibrosis, that is proliferation of fibrous tissue, and thus causing serious lung damage. Workers in such industries should wear protective masks। তাহলে সিলিকা থেকে হয়ে যেতে পারে সিলিকোসিস, অ্যাসবেস্টস থেকে হয়ে যেতে পারে অ্যাসবেস্টোসিস, এসবগুলো হতে পারে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হলো। এইটুকু পড়লেই তোমরা মোটামুটি কমন পাবে, সবই কমন পাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।